বাংলাদেশ আন্ডার প্রেসারে থেকে আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে যেই সিরিজ নিয়ে ঘরের মাঠে বাংলাদেশের সবচেয়ে সিরিজ টি-20 ফরম্যাটে বিশ্বকাপের আগে যেটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন ছিল, সেই টেনশন এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে। সেই টেনশন বাংলাদেশ ইন স্টাইল উড়িয়ে দিয়েছে। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনের 73 রানের তৃতীয় উইকেট পার্টনারশিপ, অবিচ্ছিন্ন পার্টনারশিপ জাস্ট আইরিশদেরকে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচটায় বাংলাদেশ চেস করতে নেমে যে রান চেস করলো 120-র কাছাকাছি, সেই রান চেস করতে গিয়ে হাতে রেখেছে আরো 38 বল। বাংলাদেশ যদি এই 38টা বল খেলতে পারতো তাহলে বাংলাদেশের স্কোরটা আমরা যেরকম টি-20 স্কোর দেখতে চাই, প্রেডিক্ট করি, হয়তো তার কাছাকাছি যেত। হয়তো তানজিদ হাসান তামিম, যিনি সবশেষ 5 টি-20-তে 3টায় 50 মেরেছেন, বাংলাদেশের টি-20 ফরম্যাটের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার, শতকের কাছাকাছি যেতে পারতেন। 89, ওই যে 5 টি-20-র 3টায় মেরেছেন, তার একটা স্কোর ছিল, সেটাকে হয়তো ক্রস করে যেতে পারতেন। কোনো কিছুই হয়নি। তবে স্বস্তির সুবাতাস এসেছে চট্টগ্রামের সাগরিকা থেকে পুরো বাংলাদেশে। যেই দলটা টানা 4টা ম্যাচে হেরেছিল টি-20 ফরম্যাটে উইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পরে, প্রথম ম্যাচেই আইরিশদের বিপক্ষে প্রায় 40 রানের পরাজয়, সেই দলটা পরের 2 ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। যেই দলটাকে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার মাধ্যমে, প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে, যে দলের ক্যাপ্টেনকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এলোমেলো লন্ডভন্ড করার একটা প্রয়াস ছিল, গাজী আশরাফ হোসেন লিপুর তার প্রধান নির্বাচকের রোল থেকে অনেকটা হিটলার মুসলিনীর ভূমিকায় যাওয়ার যে চেষ্টা ছিল, সেই জায়গা থেকে লিটন কুমার দাসের দল ঘুরে দাঁড়িয়েছে। লিপু ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় লিপু ভাই, এই যে আপনি ঘটনাটা ঘটাইলেন, ঘটনা ঘটানোর পর আপনার মতো একজন সাবেক ক্যাপ্টেন বর্তমান ক্যাপ্টেনকে ছোট করার জন্য ক্যাপ্টেনের বক্তব্য আসার পর ঠিক যেভাবে মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আপনার স্টেটমেন্ট পাঠালেন, এবং পুরো স্টেটমেন্টটাই হচ্ছে ক্যাপ্টেন যা বলেছে সব ভুল, আপনি একলাই ঠিক। এন্ড অফ দ্য ডে সেটা মানুষ খুব একটা না, একদমই খায় নাই। লিটন কুমার দাসকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, তার সেলফ কনফিডেন্স নিয়ে, তার পারফরমেন্স নিয়ে, তাকে আমরা যেভাবে দেখতে চাই, তিনি নিজের পারফরমেন্স, নিজের অস্তিত্ব, নিজের যোগ্যতাকে অনেক ক্ষেত্রেই বিশ্বাস করেন না। সেই অবিশ্বাসের জায়গা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক সমালোচনা থাকতে পারে। বাট আপনি যত বড় নির্বাচক হন না কেন, যত বড় এক্স ডিরেক্টর হন না কেন, মাথায় রাখা উচিত ছিল লিটন বাংলাদেশের 18 কোটি মানুষের ক্যাপ্টেন, পরের বিশ্বকাপের ক্যাপ্টেন। মাহিদুল অঙ্কনকে দলে রেখেছেন, শামীমকে রাখেন নাই। আজকে শামীমকে এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছিল, তিনি 11ও রেখেছেন। লিটন কুমার দাস, থ্যাংক ইউ এগেইন, থ্যাংক টু ইউ। আপনাকে তো আমি আর আসসালামু আলাইকুম দিতে পারছি না, আপনি যে গার্ড শো করে শামীমকে আজকের 11-এ রেখেছেন, এটার জন্য থ্যাঙ্কস। ক্যাপ্টেনের চয়েসে, কোচের চয়েসে বাংলাদেশের 11 হবে, দ্যাটস ফাইনাল, এবং সেটাই হওয়া উচিত। লিটন সেটা করেছে। এই ম্যাচটা দেখুন কতগুলো প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে শেষ ম্যাচ, সেটা বলছিলাম, সেই শেষ ম্যাচে বাংলাদেশ এটা অলমোস্ট ডে ম্যাচ। কেন গুরুত্বপূর্ণ জানেন? শিডিউলটা দেখে আসেন। যে 4টা দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে, কলকাতায় হবে যার 3টা, আরেকটা হবে মুম্বাইতে। বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাচই হচ্ছে অলমোস্ট ডে ম্যাচ, সন্ধ্যা 6টার কোনো ম্যাচ নাই। বাংলাদেশ তাদের শেষ ম্যাচে এসে অন্তত সেই ডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। আমাদেরকে অন্য চিন্তা করতে হবে, বিশ্বকাপ কেন্দ্রিক চিন্তা করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। নাম্বার 1। নাম্বার 2, ঘটনা যাই ঘটুক না কেন, বাংলাদেশ দলের টপ করে চেঞ্জ হচ্ছে না, and which is very much correct, I support it. টপ 4 জন ব্যাটসম্যান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, সাইফ হাসান, তারা যতই ফেল করুক আর সাকসেসফুল হোক, তাদেরকেই টপ 4-এ খেলতে হবে। এবং আজকের যে শিফটিংটা হয়েছে, সাইফকে উপরে ওঠা হয়েছে, লিটন তার পজিশন 3-এ ছিলেন, পারভেজ হোসেন ইমন 4 নম্বরে নেমেছেন, কি করতে পারেন দেখিয়েছেন। তার যে বাউন্ডারি ওভার বাউন্ডারি হিসাব, প্রথম 3টা স্কোর প্রত্যেকটাই ছক্কা ছিল, শেষে গিয়ে যে 4টা মেরেছেন, সেই 4 মন খারাপ করেছে। যে ইমন যে 4টা মারলো, ওটা এক হাতের জন্য ছক্কা হতে পারে নাই, উইনিং শট ছিল। হোয়াট অ্যাবাউট তানজিদ হাসান? আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে কনসিস্টেন্ট টি-20 ব্যাটার, 5 ইনিংসের মধ্যে 3টায় 50+। আজকে যেভাবে ডমিনেট করেছেন, এবং যেই জিনিসটা বাংলাদেশের ব্যাটসম্যান ব্যাটিং লাইন আপ করতে পারে না। বাংলাদেশ যখন 118 করার একটা পরিকল্পনার মধ্যে ছিল জয়ের জন্য, ওই সময়টায় 36, 38 এবং 46 রানে 2 উইকেটে পতন হয়ে গেল, এবং সেই 2টা উইকেট আপনার প্রাইম 2 উইকেট। 2 উইকেট কারা? সাইফ হাসান, লিটন কুমার দাস। সেই প্রাইম 2টা উইকেট চলে যাবার পরে আমরা যা এক্সপেক্ট করি যে 46-এ 2টা গেছে, 65-তে 4টা যাবে, 87 করতে গিয়ে 6টা যাবে, শেষে গিয়ে সাইফুদ্দিন ম্যাচটা জেতাতেও পারে, সেই ঘটনা ঘটে নাই। তামিম এবং ইমনের সেই পার্টনারশিপ, সেই দুর্ধর্ষ ব্যাটিং আমরা দেখেছি।
তৃতীয় উইকেট পার্টনারশিপে 73 রানের ওই জুটিটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। 4 নাম্বার ইমন কেমন করে সেটাও দেখার লাস্ট চান্স ছিল, তিনি দেখিয়ে দিয়েছেন। আগের ম্যাচে ওপেনিং এ নেমেছিলেন, রান করেছেন, এবার নাম্বার 4 এ নেমে অপরাজিত থেকেছেন। দ্যাটস ভেরি মাচ গুড। সো ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন ওয়াইজ বাংলাদেশ আজকের ম্যাচে যেভাবে এক্সিকিউট করেছে, বাংলাদেশ আজকের ম্যাচে যেভাবে জিতেছে, বাংলাদেশ আজকের ম্যাচে যেভাবে ডমিনেট করেছে, বাংলাদেশ আজকের ম্যাচে যেভাবে সাফল করেছে, প্রত্যেকটা জায়গায় দে ডিজার্ভ দ্য ফুল মার্কস। হোয়াট অ্যাবাউট আওয়ার বোলিং ডিপার্টমেন্ট? রিশাদ হোসেন, অনেকেই কমেন্ট করছেন, আমি যখন কোনো কন্টেন্ট বানাই বিপিএল নিয়ে রিশাদের ব্যাপারে কমেন্টটা সবচেয়ে বেশি আসে। রিয়াসাদ ভাই, রিশাদ কোন দলে? রিশাদ বাংলাদেশে খেলবে না রে ভাই, অস্ট্রেলিয়া যাবে, অস্ট্রেলিয়া বিগ ব্যাশে খেলবে। এই যে বিপিএল, যে বিপিএল নিয়ে এত কাহিনী, এত রং, উৎসবের আমেজের জায়গা থেকে বিষাদের ছায়াটা বেশি, সেই বিপিএল এর রিশাদ অংশ না। এনওসি নিয়েছেন, বিগ ব্যাশে খেলবেন, এরপরে বিশ্বকাপে যখন নামবেন আমি আপনাদেরকে লিখে দিব এই ছেলেটা বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ বোলার, এখনো তখন আরো বেশি হবেন, ভয়ঙ্কর হয়ে আসবেন। 4 ওভার বল করেছেন, 11টা ডট দিয়েছেন, 5-এর একটু বেশি ইকোনমি, 21 রান দিয়েছেন, 3 উইকেট নিয়েছেন। পলস্টাইং এর উইকেটটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, স্কোরটা আরো বেশি হতে পারতো তিনি টিকে থাকলে, সেখানটা হি প্লেড এ বিগ রোল। হোয়াট অ্যাবাউট মুস্তাফিজ? 3 ওভার বল করেছেন, 11 রান দিয়েছেন, 3 উইকেট নিয়েছেন, আইপিএল কর্তৃপক্ষকে আরেকবার নড়িয়ে চড়িয়ে দিয়েছেন। 16 তারিখে মিনি অকশন, সেই অকশনে মুস্তাফিজ সর্বোচ্চ ভিত্তিমূল্যের যে কজন ক্রিকেটার রয়েছে তাদের একজন, 2 কোটি টাকা। সাকিব আল হাসান 1 কোটি টাকায় সেই নিলামে উঠছেন। মুস্তাফিজ যে এবার দল পাবে, এবং গতবার দল না পাওয়া মুস্তাফিজ পরবর্তী সময় যেভাবে দিল্লিকে সার্ভিস দিয়েছে, ওই দলটা যেমন আফসোস করেছে, আর এবার মুস্তাফিজকে কেনার জন্য যে একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। কোন দলে যাবেন ফিজ, এটা হতে পারে একটা বড় আলোচনা, এবং সেখানটায় মুস্তাফিজের পরের দল হতে পারে তার সাবেক 2 দলের একটা, কলকাতা বা চেন্নাই, কারণ তাদের ঝুলিতে সবচেয়ে বেশি খরচ করার মতো অর্থ রয়েছে। আজকের এই পারফরমেন্স, শরীফুলের 2 উইকেট, মুস্তাফিজের 3 উইকেট, রিশাদের ঝলসে ওঠা, বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট শুরুতে ভালো একটা স্টার্ট করার পর পাওয়ার প্লেটা যখন বাংলাদেশ মোটামুটি কাজে লাগাচ্ছিল মনে হচ্ছিল, সেই 6 ওভারের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলা, লিটন কুমার দাস সাইফকে হারানোর পরে যখন মনে হচ্ছিল যে 65-তে 4টা, 87-তে 6 উইকেট চলে যাবে, সেই জায়গা থেকে আর উইকেট না হারানো, অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে 73 রানের পার্টনারশিপ করা, অপরাজিত থেকে 4 মেরে দলকে জেতানো, প্রথম 3টা বাউন্ডারি, ওভার বাউন্ডারির প্রত্যেকটাই ছক্কা মারা ইমনের দ্বারা, 6 মেরে হাফ সেঞ্চুরি করা তামিমের, সব মিলে বাংলাদেশ দল আজকে যে পারফরমেন্সটা করেছে, হোক সেটা আয়ারল্যান্ডের বিপক্ষে, আজকে হেরে গেলে সিরিজ হেরে যেত, তখন আমরা সবাই গালি দিতাম। সো উই হ্যাভ টু পুট আওয়ার হ্যান্ডস টুগেদার, তাদেরকে প্রেজেবল অবস্থায় নেওয়ার জন্য যথেষ্ট। আবারও বলবো, এই দলটাকে ডিস্টার্ব দিয়েন না। লিপু ভাই, আপনি দয়া করে ডিস্টার্ব দিয়েন না, আপনি কি ছিলেন, আপনার সময় ছিলেন, পোলাপানদের খেলতে দেন। ক্যাপ্টেন আলটিমেটলি ডিসাইড করবে, প্ল্যান করবে, যেহেতু আপনি মাঠেও যান না, খেলাও দেখেন না, মিডিয়ার সামনেও আসেন না, বিপিএল এর অপশনও নাকি আপনাদের কেউ দেখে নাই। সো আপনি দয়া করে এই পোলাপানদেরকে ডিস্টার্ব করেন না। ওরা আপনার কাছে এমন না যে আপনাকে কোনো কিছু বাধ্য করে, আপনি কোনো কিছুর জন্যই বাধ্য না, আবার আপনি যা বলবেন সেটাও ফাইনাল না, কারণ আপনার উপরে ক্রিকেট অপারেশনস রয়েছে, তার অতি উপরে রয়েছে আমার অতি পরিচিত, অতি প্রিয় বুলবুল ভাই। বুলবুল ভাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।